শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় 17 ডিসেম্বর। বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না বলছে বিএনপি। ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পুলিশের কিছু সদস্য বাড়াবাড়ি করায় আইজিপির দুঃখ প্রকাশ, গণহত্যায় জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা। এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী ও প্রযুক্তিগত শিক্ষায় জোর দেয়া পরামর্শ বিশেষজ্ঞের। বর্তমান শিক্ষাক্রম ঢেলে সাজানোর তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে আদেশের কপি ফেসবুক, এক্স ও ইউটিউব কার্যালয়ে পাঠানোর কথা জানিয়েছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর বেশ কিছুদিন চুপ ছিলেন তিনি। এরপর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসতে থাকে তার একের পর এক অডিও বার্তা, যেখানে শোনা যায় নানা রকম উস্কানিমূলক কথা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যের উপর নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিল করে প্রসিকিউশন। প্রসিকিউশন জানায়, অডিওতে যে হুমকি দামকি দিয়েছে তাতে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন, ফলে ব্যাহত হচ্ছে বিচার কাজ। তাই এইসব অডিও বার্তা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য। ফেসবুক, এক্স, ইউটিউব আন্তর্জাতিক অপরাধ এই আদেশ মানতে বাধ্য, এমন প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানান আদেশের কপি পাঠানো হবে যোগাযোগ মাধ্যমগুলোর প্রধান কার্যালয়ে। সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশের পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এই মাসে জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় দেয়া হবে আগামী 17 ডিসেম্বর। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ দিন ধার্য করেন। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হওয়ার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। গত 19 আগস্ট পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর 22 অক্টোবর রুলের শুনানির জন্য 30 অক্টোবর দিন ধার্য করেন হাইকোর্ট। চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে তা দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে। আজকে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে 17 ডিসেম্বর 2024 এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। আমাদের প্রত্যাশা হলো পুরো 15তম সংশোধনী যে 15th অ্যামেন্ডমেন্ট একটা পুরোটাই বাতিল করবে অনারেবল কোর্ট। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সব দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা তৎপর রয়েছে। ফায়ার সার্ভিস সবসময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে বলেও জানান তিনি। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই।
সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। ভারতে একটা কি বলবো, মানে এই কবে একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি করতে পারে, এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে শেখ হাসিনা ভারতে থাকায় দেশে উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মনে করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে ধন্য এই প্রতিবাদী সভার আয়োজন করে ছাত্রদল। সভায় ভারতীয় শাড়িতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে থেকে ৪৫ বছর পূর্বে তিনি ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। এ সময় বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ভারত লাল সবুজ পতাকার অবমাননা করলেও বাংলাদেশ সে পথে হাঁটবে না। এ সময় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানান রিজভী। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। আমরা ওদের দেশের পতাকা নয়, তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। এদিকে একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ভারতের যে কোনো অপতৎপরতার জবাব দেবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকার একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে। চিন্ময়ের নামে যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির খলনায়ক, তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন স্বাধীন দেশ হিসেবে, সেটা আপনার করা উচিত ছিল না। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে। এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার, তথা নতুন প্রজন্ম যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার নিশ্চিত করা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেল ৪টার পর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি সহকর্মী MR আসাদের কাছে। আসাদ, ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক তো চলছে, কারা সেখানে উপস্থিত আছেন আর কোন বিষয়ের ওপর জোর দেয়া হচ্ছে? মাহমুদ, আপনি জানেন যে এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং আমরা জানি যে সেই বৈঠকে জাতীয় ঐক্যের যে সূচনা, সেটি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। যে বহির্বিশ্বের বেশ কিছু দেশে যে অস্থিতিশীলতা কিংবা বাংলাদেশের অস্থিতিশীলতা এবং যে অপপ্রচার চলছে, তার বিরুদ্ধে রাজনৈতিক যে ঐক্য, সেটি নিয়ে কিন্তু এর আগে রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে, দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সংলাপ করেন এবং আজকে যে সংলাপটি চলছে সেখানে কিন্তু ধর্মীয় যে নেতারা রয়েছেন, বাংলাদেশের ধর্মীয় সংগঠন বা ধর্মীয় সংঘ যেগুলোকে আমরা বলে জানি, তারাই কিন্তু আজকের আলোচনায় রয়েছেন। এতে আসলে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর পরে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে স্টেক হোল্ডার আমরা যাদেরকে বলি বা অংশীজন যাদেরকে আমরা বলি, তাদের সঙ্গে কিন্তু তিনি আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে কিন্তু দেশের ধর্মীয় যে সম্প্রদায় রয়েছে, সেটি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সব ধর্মের মানুষকে এক
ঐক্যের কাতারে নিয়ে আসাটাই কিন্তু আজকের আলোচনার বৈশিষ্ট্য বা মূল বিষয় হবে বলে আমরা মনে করছি। তবে হেফাজতে ইসলাম কিংবা রামকৃষ্ণ মিশনের থেকেও প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেছেন। এছাড়া আমরা শুনেছি বেশ কয়েকজন বাইতুল মোকাররম মসজিদের জাতীয় মসজিদের যিনি খতিব রয়েছেন তিনিও কিন্তু এখানে এসেছেন। সুতরাং বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আসলে চালানো হচ্ছে, বিশেষ করে ভারতের সাথে সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের যে সম্পর্কের যে অবনতি হয়েছে সেই বিষয়টাকে কেন্দ্র করে আসলে বাংলাদেশে যেন অসাম্প্রদায়িক যে চেতনা বাংলাদেশে রয়েছে, সব ধর্ম মিলেমিশে এখানে যে আমরা যে কোনো ধরনের প্রতিকূলতা মোকাবেলা করি, সে বিষয়টি আসলে আজকের আলোচনায় স্থান পাবে বলে মনে করা হচ্ছে। মাহমুদ। আসাদ, আপনাকে ধন্যবাদ। জুলাই বিপ্লবের পর অনেক মামলা হয়েছে, কিন্তু গণহত্যায় জড়িত নয় এমন কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলি ও হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে এসব হত্যায় জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় দেয়া হবে না বলেও সাফ জানান আইজিপি। SU সেলিমের প্রতিবেদন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে হাজির হয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করলেন আইজিপি বাহারুল আলম। গণহত্যায় জড়িত ও নির্দেশদাতা কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে 5 আগস্টের পর যেসব মামলা হয়েছে সেগুলোতে পাইকারি হারে গ্রেফতার না করার নির্দেশও দেন তিনি। ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন। আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে উল্লেখ করে আইজিপি আরও জানান, পুলিশের মনোবল ফেরাতে এবং জনগণের আস্থা অর্জনে বাহিনীতে সংস্কার চলছে। পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে এনে তাদের আত্মবিশ্বাস জাগ্রত করার লক্ষ্যে আমরা সর্বতোভাবে সচেষ্ট আছি। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার যে পুলিশি সাহায্য, এইটা করার পূর্ণ ক্ষমতা আমাদের আছে। পুলিশের কাজ জনগণের জানমাল রক্ষা করা, হরণ করা নয় জানিয়ে মরণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ ও পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার প্রস্তাব সংস্কার কমিশন দেবে বলেও আশাবাদ জানান পুলিশ প্রধান। পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে তাকে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। আসামি চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারী বর্মনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চন্দন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। আমরা ধরা দিয়েছি কে মানুষ, এটা ধরাই এক বোতল মদ খাবি তুমি মার, আমি খাই না লোড। এক বোতল মদের বিনিময়ে আপনাকে আপনি আমাকে ধাক্কা মারে বা এক ধাক্কা আমাকে বারবার ধাক্কা মারতেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে আমরা গতকাল 12:15টার দিকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করি। 5 আগস্টের পর বাংলাদেশ ন্যাশনাল কোরের সদস্যরা দেশে শান্তি শৃঙ্খলায় এবং ক্লান্তির লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCC ট্রেনিং একাডেমি ভবন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান এ সময় সামাজিক ও জাতীয় পর্যায়ে BNCC ক্যাডেটদের ভূমিকার প্রশংসা করেন। আমি তোমাদের এই বিশাল অবদানকে আমি স্মরণ করি। যখন আমাদের 5 আগস্টের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে তোমরা আমাদেরকে সহায়তার জন্য মাঠে নেমেছিলে। ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক কাজে তোমরা জড়িত হয়েছিলে। এই জন্য আজকে দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে। তোমাদের যে এই অবদান দেশ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। 2026 সাল থেকে বর্তমান শিক্ষাক্রমকে ঢেলে সাজানো সহ নানা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট মাথায় রেখে কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় জোর দিতে হবে। তবে পরিকল্পনা ও প্রয়োগ ঘাটতি থাকলে কোনো যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা
কখনোই গড়ে তোলা সম্ভব হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাঠ্য বই ও শিক্ষাক্রম নিয়ে নাসির উদ্দিনের ৩ পর্বের ধারাবাহিকের আজ শেষ কিস্তি। স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষাক্রম 7 বার পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনকালে। 4 মন্ত্রীর সময়ে 2 রকম শিক্ষা পদ্ধতি চাপিয়ে দেয়া হয় জাতির ঘাড়ে, অথচ কোনোটারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যায়নি। সবশেষ 2023 সালে প্রাথমিক ও মাধ্যমিকের 3 শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। মুখস্থবিদ্যার পরিবর্তে গুরুত্ব পায় বাস্তবমুখী শিক্ষা। এ নিয়ে অভিভাবক ও বিশেষজ্ঞ মহলে নানা সমালোচনা ছিল। এর প্রেক্ষিতে কিছুটা পরিমার্জন করে 2025 সালে বই ছাপানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এটার পরে আমরা ভাববো যে আগামীতে এই কারিকুলাম কিভাবে আবার পরিমার্জন করা যায় এবং সেই অনুযায়ী আমার বই পুস্তক। শিক্ষাবিদরা বলেন, সময়ের অভাবে নতুন বছরে বড় পরিবর্তনের সুযোগ ছিল না। তবে 2026 সাল থেকে পরিমার্জন জরুরি। বিশেষ করে প্রযুক্তি নির্ভর এবং বেকারত্ব দূর করার মতো পদক্ষেপ থাকতে হবে। প্রাথমিক স্তরের শিক্ষাকে আমরা গতানুগতিক শিক্ষার মধ্যে ধারাবাহিকতায় আবদ্ধ না রেখে আমরা আগামী তারা যখন কর্মক্ষেত্রে যাবে সেই সময়ে এবং তার পরবর্তী সময়ের চাহিদা, সেই চাহিদার জন্য কি ধরনের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ দরকার, সেগুলোকে এখনকার কারিকুলামে নিয়ে আসতে হবে। পাশাপাশি এই নলেজের প্রয়োগ কোথায় হবে, এই দক্ষতার প্রয়োগ কোথায় হবে, এই কর্মক্ষেত্রের সাথে এই নলেজটাকে একটা সম্পৃক্ত করার বিষয়টা কিন্তু আমাদের দরকার। একটি জাতির মননশীলতা পাঠ্যক্রমের উপরেই নির্ভর করে। সেক্ষেত্রে দেশের সংস্কৃতির পাশাপাশি 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই অভ্যুত্থানকে লালন করেই শিক্ষাক্রম সাজানো উচিত। এই জাতি যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, সভ্যতার দিকে অগ্রসর হচ্ছে, গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে, মানবাধিকার দিকে অগ্রসর হচ্ছে, কার ভূমিকা ছিল, কোথায় ভূমিকা ছিল, কে কিভাবে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটি বিষয়ের একটা নির্মোহ বিশ্লেষণ থাকা উচিত। আমাদের 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর মুক্তিযুদ্ধ দুটোর চেতনাকে লালন করতে পারবে শিক্ষার্থীরা। এই দায়বদ্ধতাটি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করতে হবে। শোষণ বঞ্চনার বিরুদ্ধে তরুণ প্রজন্ম সহ নাগরিকদের সোচ্চার করতেও শিক্ষা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেটাকে শিক্ষার উপাদানে পরিণত করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সদর সম্পাদক দপ্তর সম্পাদক খান মোহাম্মদ মাসকুয়াত হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল আহসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু কমিটির অনুমোদন দেন। কমিটির উপদেষ্টা হিসেবে 5 জনকে রাখা হয়েছে। এর আগে গত 8 নভেম্বর পুলিশ অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন হলেও এবার 31 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে বড় হারের পর দ্বিতীয় টেস্টে একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ইনজুরির কারণে দিবারাত্রির এই টেস্ট থেকে ছিটকে গেছেন হ্যাজেলউড। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্কট বোল্যান্ড। অ্যাডিলেডে শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট। এদিকে ইনজুরির সংখ্যা থাকলেও দ্বিতীয় টেস্ট একাদশে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ৫ম সংশোধনী বাতিলের রায় 17 ডিসেম্বর। বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না বলছে বিএনপি। ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পুলিশের কিছু সদস্য বাড়াবাড়ি করায় আইজিপির দুঃখ প্রকাশ। গণহত্যায় জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা। এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী ও প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। বর্তমান শিক্ষাক্রম ঢেলে সাজানোর তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.in। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।